ভালোবাসা মানুষের আবেগের মেরুদণ্ড। সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছুর পেছনেই ভালোবাসা বা ভালোবাসার কারণে সৃষ্টি হওয়া রাগ, ঘৃণা, ক্রোধ থেকেই জন্ম। ভালোবাসাকে যদি আমরা দেখি সাহিত্যগতভাবে, তাহলে আমরা দেখতে পারি ভূমি এবং দর্শনগতভাবে ভালোবাসার প্রকাশে পার্থক্য রয়েছে। আপনারা সবাই জানেন যে চণ্ডীদাস এবং রজকিনীর ভালোবাসার গল্প, শিরি ফরহাদ, লাইলি মজনু এবং শেক্সপিয়ারের যে উপন্যাস রোমিও জুলিয়েট, সেই ভালোবাসার গল্পগুলা। ইউরোপিয়ান ভালোবাসা এবং আমাদের ভারতবর্ষের ভালোবাসার মধ্যে একটি দর্শনগত পার্থক্য রয়েছে। আপনারা সাহিত্যে দেখতে পাবেন রোমিও জুলিয়েটের স্পর্শ থেকে বা হঠাৎ একটি ভালোবাসার সূচনা হয়। তার বিপরীতে আমরা দেখতে পারি চণ্ডীদাস আর রজকিনীর ভালোবাসা, যেখানে আত্মার সাথে জড়িয়ে যাচ্ছে একজন আরেকজনের সম্পর্ক। একজনকে আঘাত করলে আরেকজন ব্যথা পাচ্ছে। তো আধ্যাত্মিক ভালোবাসা, ভারতবর্ষের ভালোবাসা উপন্যাসে দেখি যে লাইলি মজনু বা শিরি ফরহাদের ভালোবাসা, সেখানে দেখতে পারি একটা দীর্ঘ অপেক্ষার পর মিলনবিহীনভাবে তাদের এই ভালোবাসাগুলোকে আমরা সামনে এনে যদি আমরা আমাদের ভালোবাসার মানুষকে নিয়ে বুঝতে চাই যে আসলে আমি যে মানুষটিকে ভালোবাসি তাকে কিভাবে আমার ভালোবাসা বোঝাবো, তাহলে ভালোবাসা সম্পর্কে পৃথিবীর মনীষীরা যে বিষয়গুলো বলে গেছেন সেগুলো আমরা দেখতে পারি। গ্রিক দর্শনে প্রথম ভালোবাসাকে ব্যাখ্যা করা শুরু করে এবং শ্রেণীবিন্যাস করা হয়, এবং সেই শ্রেণীবিন্যাস অনুসারে ভালোবাসাকে তারা 8 শ্রেণীতে ভাগ করে। আমরা প্রথমেই ধরতে পারি যে ভালোবাসা সেটি অতিরিক্ত পর্যায়ে হয়ে গেলে বিপজ্জনক ভালোবাসাকে আমরা প্রথমেই গ্রিক দর্শনে বলা হচ্ছে ম্যানিয়া, মূলত ইরোটোমোনিয়া, অসুখ বলতে পারবো আমরা। কখন আমরা দেখতে পারি কারোর মধ্যে খুব বেশি হিংসা, জেদ, ক্রোধ বা শুধুমাত্র নিজের দখলের যে চেষ্টা। আমরা বলি যে পাখি পোষার যে মানুষের ভালোবাসাটা, অন্য একটি প্রাণীকে নিজের মতো করে নিয়ে যাওয়া, সেটাও এক ধরনের মানসিক রোগ। যে কিছু কিছু ভালোবাসা মানুষের জন্য খুব বিপজ্জনক হয়ে ওঠে, আমরা সেই পর্যায়গুলোকে ভালোবাসার এই অসুখ হিসাবে ধরা হয় ম্যানিয়া। এটি মানুষের মধ্যে নিজের কারণেও হতে পারে, অন্যকে বা ভালোবাসার মানুষকেও অতিরিক্ত ভালোবাসতে মেরে ফেলার মতো অবস্থাকে ম্যানিয়া বলা হচ্ছে। এরপরে যে ভালোবাসাটিকে আমরা সবচেয়ে বেশি পরিচিত মানুষজন হিসাবে দেখি, যে নরনারীর ভালোবাসা, সেটিকে বলা হচ্ছে ইরোস। এখন একটি আমরা আলোচনায় পরে আসবো যে আসলে নরনারীর ভালোবাসাকে কিভাবে ব্যাখ্যা করতে হয়, বা ভালোবাসার মানুষকে আপনি কিভাবে আপনার ভালোবাসা জানাবেন, তার ভালোবাসা আপনি গ্রহণ করবেন। এর আগে আমাদের দেখতে হবে অন্য ভালোবাসার রূপগুলা কি রয়ে গেছে। ফিলিয়া, গভীর বন্ধুত্ব আমরা বলতে পারি, যে বন্ধুত্বের কারণে আমরা ছেলেরা দেখা যাচ্ছে প্রাণও দিয়ে ফেলতেছি। ভ্রাতৃত্ববোধ, যখন আমরা একটি টিমে কাজ করি, আমরা যখন ক্লাসমেট থাকি, বা আমরা যখন যুদ্ধক্ষেত্রে যাই, আমাদের সহযোদ্ধার প্রতি আমাদের যে বিশ্বাস, অন্ধবিশ্বাস, সেই ভালোবাসাটিকে বলা হচ্ছে ফিলিয়া। আরেকটি ভালোবাসার কথা বলা হচ্ছে যেটি এই সময় বর্তমান সময়ে খুব জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রেন্ড উইথ বেনিফিট শব্দের সাথে। সেটি মূলত সেই ভালোবাসার নামটি বলা হচ্ছে লুডাস ভালোবাসা। মূলত আমরা প্লেফুল যে ধরনের ভালোবাসার কথা বলি, যেমন আমরা খেলতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, আমরা মাঝে মাঝে ফুল কিনতে ভালোবাসি, মাঝে মাঝে আমাদের মাঝে যে ধরনের আনন্দ বা প্রবৃত্তি হঠাৎ করে জেগে উঠে, আমরা মাঝে মাঝে সমুদ্র দেখতে চলে যাই, এটিও এক ধরনের লুডাস ভালোবাসার অংশ। সেরকমভাবে ক্যাজুয়ালভাবে আমরা যে সম্পর্কগুলো তৈরি করে ফেলি এবং যেগুলো আমরা মানসিকভাবে বা আত্মাগতভাবে ধারণ করি না, সবগুলো ভালোবাসা আসলে লুডাস বা ফ্রেন্ড উইথ বেনিফিটের সাথে যুক্ত হয়ে রয়েছে। স্টোরেজ ভালোবাসাটা মূলত পরিবারের প্রতি ভালোবাসা। আমরা দেখতে পারি যে আমাদের দাদা, নানা, নানি, যে একক পরিবার, স্বামী, স্ত্রী বা আপনার সন্তানের প্রতি, বা আপনি যে ছোট পরিবারটি নিয়ে আছেন, সেখানে আপনার যে প্রাণী, পাখি, কুকুর বা গাছটি রয়ে গেছে, এই সব মিলে যে আপনি যে ঘরের মধ্যে বা প্রতিনিয়ত আপনি যাদের পরিচর্যা করেন বা পরিচর্যার মধ্যে থাকেন, সেই ভালোবাসাটিকে বলা হচ্ছে স্টোরেজ, যেটা আপনি আসলে সঞ্চয় করেন। ফিলোসোফা ফিলামার্টিয়া বলে ভালোবাসাটি যেটি রয়ে গেছে, এটি মূলত নিজের রূপে মুগ্ধ হওয়া বা নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। আমাদের সমাজে দেখা যায় যে খুব ফিটফাট হয়ে কিছু মানুষ চলছে, বা নিজেদের সৌন্দর্য নিয়ে খুব বেশি সচেতন হয়ে ওঠা, সেটিও এই ভালোবাসার অংশ, যেখানে শুধু নিজেকেই মূল্যবান করা হয় এবং মনে হয় যে সেই পৃথিবীর একমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাকে কেন্দ্র করে সমগ্র পৃথিবী ঘুরছে এবং যা কিছু হচ্ছে। প্রাগমা ভালোবাসাটিকে আমরা বলতে পারি যারা দীর্ঘস্থায়ী ভালোবাসা, যেসব বন্ধন আমরা বলতে পারি যে দীর্ঘদিন যারা একসাথে সংসার করছে, একসাথে জীবনযাপন করছেন। সাহিত্যের ভাষায় বলতে গেলে একসাথে বন্ধনের পর থেকে মৃত্যু অবধি যে সম্পর্কগুলো টিকে থাকে,
সেই সম্পর্কগুলোকে বলা হচ্ছে প্রগমা। এই প্রাগমাটিক ভালোবাসা মূলত ভারতবর্ষে সবচেয়ে বেশি দেখা যায়, যেখানে বিয়ের পর থেকে স্বামী স্ত্রী একসাথে থেকে যায়, বাচ্চা কাচ্চা এবং পরিবারের মধ্য দিয়ে তাদের জীবন সমাপ্ত হয়। এই দীর্ঘ যাত্রাটাকেই বলা হচ্ছে প্রাগমা ভালোবাসা। সবচেয়ে অজনপ্রিয় ভালোবাসাটি হলো আগাপি। আগাপি ভালোবাসা মূলত জনগণের জন্য। আমরা দেখতে পারি রাষ্ট্রের জন্য যখন মানুষ ভালোবাসা, কোনো নেতা রাষ্ট্রের মানুষের কাজ করে বা সাধারণ মানুষের কাজ করেন, মানুষের প্রতি যে তাদের ভালোবাসা বা প্রকৃতির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটাই মূলত আগাপি। আমরা এই আগাপি ভালোবাসাটি চাচ্ছি যে মানুষের মধ্যে সর্বোচ্চ বেশি বিস্তার যদি ঘটে, আমরা যদি আমাদের চারপাশের পরিবেশ, প্রকৃতি এবং প্রত্যেকটি সাধারণ মানুষকে ভালোবাসার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা একটি নতুন পৃথিবী গড়তে পারবো। এখন গুরুত্বপূর্ণ আপনি আপনার ভালোবাসার মানুষকে কিভাবে জানবেন বা তাকে তার ভালোবাসা ব্যাখ্যা করবেন। আমরা আসলে প্রত্যেকটি মানুষ একটি নির্দিষ্ট পরিবেশের মধ্যে বড় হই এবং বেড়ে উঠি। এখানে আমাদের সবারই ভালোবাসার জন্য ভালো লাগা এবং খারাপ লাগা নির্দিষ্ট কিছু বস্তু এবং ঘটনার উপর নির্ভর করে জন্ম নেয়। আপনি যে মানুষটিকে ভালোবাসেন বা বাসতে চান, তার সেই সময়গুলো আপনি জেনে নিন। আর আরেকটি উপায়, তাকে শুনুন, তার প্রত্যেকটি দিনের ঘটনা জানতে থাকুন। মানুষ আসলে তাকেই ভালোবাসে যাকে সে সবচেয়ে বেশি তার গোপন এবং একান্ত বিষয়গুলা যেখানে সংরক্ষণ করতে পারে নিরাপদভাবে। আপনি সেই মানুষটি হয়ে উঠুন।